রাজস্থানের তীব্র গরমের মধ্যে শিল্পপতি রাজবীর সিংয়ের বিলাসবহুল রোলস রয়েস খারাপ হয়ে গেলে তার সব অহংকার ভেঙে যায়। সেখানে হাজির হয় অর্জুন নামে এক সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী মেকানিক। রাজবীর শুরুতে তাকে তুচ্ছ করলেও অর্জুন শুধু তার গাড়িই নয়, বরং তার মনকেও ঠিক করে দেয়। এই অপ্রত্যাশিত সাক্ষাৎকারের ফলে জন্ম নেয় কর্মভূমি নামক এক সামাজিক আন্দোলন। এই গল্প দেখায় যে আসল যোগ্যতা অর্থ বা পদমর্যাদায় নয়, বরং কাজে নিষ্ঠা এবং মানবতায় নিহিত থাকে, এবং কিভাবে একজন উপেক্ষিত মানুষ সমাজের পরিবর্তনের প্রতীক হয়ে উঠতে পারে। রাজস্থানের সেই দুপুরটা ছিল ভীষণ তপ্ত। সূর্য মাথার উপর চড়েছিল এবং গরম হাওয়া বালির কণাগুলোকে উড়িয়ে ক্ষেত পেরিয়ে দূর দিগন্ত পর্যন্ত নিয়ে যাচ্ছিল। রাজপথে দূর দূর পর্যন্ত কোনো গাড়ি ছিল না, কেবল নিস্তব্ধতা আর গরমের জ্বালা। রাস্তার দুপাশে শুকনো ক্ষেত আর কিছু ঝোপঝাড় ছাড়া আর কিছুই ছিল না। এমন নিস্তব্ধতার মধ্যে একটা ঝলমলে সাদা রোলস রয়েস ফ্যান্টম রাস্তার ধারে দাঁড়িয়েছিল। সেটির বনেটের ঢাকনা আধ খোলা, আর ভেতর থেকে সাদা ধোঁয়া বের হচ্ছিল। গাড়িটির পাশে দাঁড়িয়েছিলেন রাজবীর সিং, দেশের একজন সুপরিচিত শিল্পপতি, যাকে ব্যবসার জগতে সবাই স্টিল সিং বা সিং অফ স্টিল বলে ডাকত। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল, কপালে ভাঁজ, চোখে জ্বালা এবং ঠোঁট শক্ত করে চেপে ধরা। তার পাশে দাঁড়িয়েছিল তার একমাত্র মেয়ে অনায়া। সে সাদা সালোয়ার কামিজ পরেছিল, চোখে উদ্বেগ আর মুখে অস্থিরতা নিয়ে। আর সাথে দাঁড়িয়েছিল রবি, তাদের ব্যক্তিগত দেহরক্ষী, যে ক্রমাগত মোবাইলে নেটওয়ার্ক খোঁজার ব্যর্থ চেষ্টা করছিল। স্যার, কোনো নেটওয়ার্ক আসছে না, মনে হয় এই এলাকাটা ডেড জোন, রবি বলল। রাজবীর রাগের সঙ্গে মোবাইলটা হাতে নিলেন এবং ছাদের দিকে তুলে নিজেই চেষ্টা করতে লাগলেন, কিন্তু স্ক্রিন তেমনই ফাঁকা রয়ে গেল। তিনি বিরক্তি নিয়ে মোবাইলটা নিচে নামিয়ে রাখলেন। এ কেমন মজা, কোটি কোটি টাকার গাড়ি আর রাস্তার মাঝে বন্ধ হয়ে গেল, আমি কাকে কি মুখ দেখাবো? তিনি দাঁত কিড়মিড় করে বললেন। অনায়া ধীরে ধীরে জিজ্ঞেস করল, বাবা, কোথাও কোনো লোকাল মেকানিককে কল করব? মেকানিক? আর তাও আবার এই গাড়ির জন্য? এটা কোনো অটো নয় যে রাস্তার দ্বিতীয় একজন এসে খুলে দেখবে, রাজবীর ব্যঙ্গ করল। ঠিক তখনই দূর থেকে একটি পুরনো বাজাজ পালসারের আওয়াজ শোনা গেল। একজন যুবক নীল জ্যাকেট আর হেলমেট পরে ধীরে ধীরে কাছে আসতে দেখা গেল। সে কাছে আসতেই বাতাসে কিছুটা ধুলো উড়ল এবং সেই নিস্তব্ধতায় এক ভিন্ন গতি এলো। যুবকটি গাড়িটি পাশে দাঁড় করালো, হেলমেট খুলল এবং সেটির নিচ থেকে বের হলো এক শান্ত সংযত মুখ, কালো চুল, গভীর চোখ আর মলিন ত্বক, কিন্তু মুখে ছিল আত্মবিশ্বাস। সে কাছে এসে জিজ্ঞেস করল, গাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? রাজবীর তাকে উপর থেকে নিচে দেখলেন। যুবকের ছেঁড়া পুরনো জিন্স, ধুলো মাখা জ্যাকেট আর বাজাজের পুরনো গাড়ি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে একজন ডেলিভারি বয় বা স্থানীয় বাইকার। রবি বলল, সম্ভবত ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে, তবে নিশ্চিত না। যদি আপনারা চান তো আমি দেখতে পারি, যুবকটি বিনয়ের সাথে বলল। রাজবীর হেসে উঠলেন, সেই হাসি যাতে ছিল তাচ্ছিল্য, উপেক্ষা আর অহংকার। তুমি এই গাড়ি সম্পর্কে কি জানো? এটা রোলস রয়েস, রাস্তার ধারে পড়ে থাকা কোনো গাড়ি নয়। আর তোমার গাড়িটাই দেখো। তিনি তার বাজাজের দিকে ইশারা করে বললেন। যুবকটি অপমান গ্রহণ করল না, না কোনো প্রতিক্রিয়া দিল। সে শুধু বনেটটির দিকে দেখল, তারপর রাজবীরের চোখের দিকে তাকিয়ে বলল, গাড়ি যাই হোক, যান্ত্রিক সমস্যার সমাধান হতে পারে। যদি আপনি অনুমতি দেন তবে আমি চেষ্টা করতে চাই। রাজবীর কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তার মনে কিছু একটা এলো। হয়তো নিজের মজাকের জন্য বা মেয়ের সামনে দেখানোর জন্য তিনি ব্যঙ্গ করে বললেন, ঠিক আছে, যদি তুমি এটা ঠিক করতে পারো তবে আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে ঠিক করে দেব। কথাটা একটা ঝাঁকুনির মতো এলো। রুবির মুখ খোলা রয়ে গেল, অনায় চমকে গেল। তার মুখে লজ্জা, রাগ আর অস্থিরতা একসাথে ফুটে উঠল। সে সাথে সাথে বলল, বাবা, কি বলছো এসব? এটা কি কোনো মজা হচ্ছে? আরে আমি তো এমনিই বলছিলাম, তেমনিও তো এর কিছু করার ক্ষমতা নেই। কিন্তু যুবক অর্জুন চুপ রইল। সে কোনো উত্তর দিল না, বা ব্যঙ্গটাকেও খারাপভাবে নিল না। সে ধীরে করে বনেট খুলে ইঞ্জিনের দিকে তাকালো। তার চোখ মেশিনের দিকে স্থির ছিল, ঠিক যেন একজন ডাক্তারের নাড়ির উপর। ধোঁয়া দেখে মনে হচ্ছে কুলিং সিস্টেমে সমস্যা, অর্জুন বলল। হয়তো ওয়াটার পাইপ লিক করছে বা ফ্যান বন্ধ হয়ে গেছে। তুমি কি সত্যি জানো কি করছো? রাজবীর তাচ্ছিল্য করলেন। জানা না থাকলে ছুতাম না স্যার, অর্জুন শান্তভাবে উত্তর দিল।
রবি একটু কাছে এলো এবং আস্তে করে জিজ্ঞেস করল, তুমি মেকানিক নাকি? না, অর্জুন হাসল। আমি একসময় ইঞ্জিনিয়ারিং শুরু করেছিলাম, 2 বছর পরই তারপর ছাড়তে হলো। জীবন অন্য কিছু চাইছিল। এই বলে সে আবার ইঞ্জিনের দিকে ঝুঁকে পড়ল এবং ধীরে ধীরে গাড়ির নাড়ি পরীক্ষা করতে লাগল। অর্জুনের চোখে কোনো লোভ ছিল না, না কোনো অস্থিরতা। সে কোনো ডাক্তারের মতো সমস্যাটা বোঝার চেষ্টা করছিল। আর প্রথমবার রাজবীর সিংয়ের মনে হল হয়তো সে খুব তাড়াতাড়ি কাউকে ভুল বুঝেছেন। রাজপথের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা রোলস রয়েসের ধোঁয়া এখন কিছুটা কমে গিয়েছিল, কিন্তু ইঞ্জিনে কোনো বড় সমস্যার গন্ধ স্পষ্ট আসছিল। অর্জুন ইঞ্জিনের উপরে ঝুঁকেছিল, তার আঙুলগুলো সাবধানে প্রতিটি অংশ ছুঁয়ে দেখছিল, যেন সে মেশিনকে তার গল্প জিজ্ঞেস করছিল। শুকনো গরম হাওয়া তার কপালে ঘামের ফোঁটা জমা করছিল, কিন্তু তার চোখ কেবল কাজের দিকে স্থির ছিল। অনায়া কিছুটা দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। সে অবাক হয়ে গিয়েছিল যে একজন সাধারণ চেহারার যুবক এত ধৈর্য, এত একাগ্রতা এবং এত স্থিরতা কিভাবে রাখতে পারে যখন কিনা তার বাবা ক্রমাগত ব্যঙ্গ করে যাচ্ছিলেন। রাজবীর নিজের পকেট থেকে রেশমি রুমাল বের করে কপাল মুছলেন এবং তাকিয়ে বললেন, যদি এই গাড়িটা ঠিক করে দিতে পারে তো সেটা একটা বড় অলৌকিক ঘটনাই হবে। রোলস রয়েস কোনো খেলনা নয় যে যে কেউ এসে ঘাটাঘাটি করবে। অর্জুন মাথা না তুলেই উত্তর দিল, স্যার, সমস্যা বড় হোক বা ছোট, সমাধান খুঁজে বের করাই আসল কাজ। আর কখনো কখনো সমাধান সেখানে পাওয়া যায় যেখানে আমরা ভাবতেও চাই না। রাজবীরের জন্য এই উত্তরটা ছিল বেশ কটু। তিনি ঠোঁট চেপে ধরলেন, কিন্তু চুপ থাকলেন। রবি অর্জুনের কাছে ঝুঁকে জিজ্ঞেস করল, কি মনে হয়, ঠিক হতে পারবে? অর্জুন বলল, কুলিং সিস্টেমের পাইপ লিক করছে। যদি এখন এটাকে এখানেই ছেড়ে দেওয়া হয় তবে ইঞ্জিন পুরোপুরি বসে যেতে পারে। আমি সাময়িকভাবে এটাকে ঠিক করতে পারব, যাতে আপনারা কোনো ওয়ার্কশপ পর্যন্ত পৌঁছতে পারেন। অনায়া এগিয়ে এলো। তার আওয়াজ মৃদু হলেও স্থির ছিল। আপনার কি বেশি সময় লাগবে? অর্জুন প্রথমবার তার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার চোখ অনায়ার চোখের সাথে মিলল। সেই চোখে কোনো অস্থিরতা ছিল না, কেবল একটি নম্র বিশ্বাস। 20-30 মিনিট হয়তো, কিন্তু আমি পুরো চেষ্টা করব যাতে গাড়ি নিরাপদে চলতে পারে। অনায়া হালকা মাথা নাড়ালো এবং পেছনে গিয়ে দাঁড়ালো। সে বুঝতে পারছিল না কেন সে অর্জুনের দিকে আকৃষ্ট হচ্ছিল। হয়তো তার শান্তি, হয়তো তার নম্রতা, বা হয়তো সেই সত্য যার ছায়া তার প্রতিটি কথায় ছিল। ঠিক তখনই দূর থেকে একটি গাড়ির আওয়াজ শোনা গেল। একটি কালো মার্সিডিজ রাজবীরের রোলস রয়েসের কাছে এসে থামল। দরজা খুলল এবং বেরিয়ে এলো মনোজ কাপুর, রাজবীরের পুরনো ব্যবসায়ী সঙ্গী। তিনি রোদ চশমা খুলে হেসে হেসে বললেন, আরে রাজবীর, তোমার এই গর্বের গাড়ির কি অবস্থা করেছ? রাজবীর অস্বস্তির সাথে উত্তর দিলেন, কিছু যান্ত্রিক সমস্যা হয়েছে। মনোজের চোখ হঠাৎ অর্জুনের উপর পড়ল, যে ইঞ্জিনের দিকে ঝুঁকেছিল। তিনি হেসে বললেন, হার এই ছেলেটাকে, রাস্তার ধারের মেকানিক, তুমি তোমার গাড়ি যার তার হাতে তুলে দিচ্ছ? তার আওয়াজে অবমাননার স্পষ্ট সুর ছিল। রাজবীর কিছু প্রতিক্রিয়া জানাতে যাচ্ছিলেন, এমন সময় অনায়া এগিয়ে এলো এবং বলল, ও আপনার ধারণার চেয়েও বেশি জানে মিস্টার কাপুর, এবং অন্ততপক্ষে সে আমাদের সাহায্য তো করছে। মনোজ কিছুটা অস্বস্তি বোধ করলেন, কিন্তু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, আমি তো শুধু মজা করছিলাম। তিনি রাজবীরের সাথে ফিসফিস করে বললেন, তুমিও না রাজবীর, যার তার উপর ভরসা করে নাও। অর্জুন সব শুনেছিল, কিন্তু তার চেহারায় এক রত্তীয় উত্তেজনা ছিল না। সে বলল, লোকে কি ভাবে তার চেয়ে বেশি জরুরি হলো কাজটা ঠিকভাবে হওয়া। মনোজ ব্যঙ্গ করে বললেন, আর তুমি এটা করে দেবে? অর্জুন শান্ত স্বরে বলল, চেষ্টা করে দেখতে পারি। কখনো কখনো সমাধান কঠিন নয়, কেবল ধৈর্য চায়। অনায়া প্রথমবার অনুভব করল যে অর্জুনের কথাগুলো শুধু শব্দ নয়, বরং অভিজ্ঞতা থেকে আসা সত্য। মনোজ আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর কাঁধ ঝাঁকিয়ে বললেন, ঠিক আছে, আমি চললাম। রাজবীর, তোমাকে পরে কল করব। আর মার্সিডিজ চলে গেল। সে চলে যেতেই পরিবেশ কিছুটা হালকা হলো, কিন্তু মনোজের কথাগুলো রাজবীরকে গভীরভাবে স্পর্শ করল। তার প্রথমবার মনে হল যে তিনি নিজেও কিছুক্ষণ আগে এমনটাই ভাবছিলেন। অর্জুন এবার পাইপটিকে সাময়িকভাবে ঠিক করতে লাগল। তার সরঞ্জাম ছিল শুধু এক টুকরো রবার, কিছু ক্লাম্প এবং পুরনো তার। রুরি দেখল তার হাতগুলো কত সুসংহত। এসব তুমি কোথা থেকে শিখেছ? সে জিজ্ঞেস করল। 2 বছর টেকনিক্যাল কলেজে পড়েছিলাম, অর্জুন বলল। তারপর বাড়ির অবস্থা খারাপ হওয়ায় পড়া ছাড়তে হলো।
মা বাবা চলে গেলেন, ঋণ ছিল, পড়ালেখার চেয়ে জীবন অন্য কিছু চাইছিল। তার কণ্ঠে এক না বলা ব্যথা ছিল, কিন্তু মুখে ছিল স্বীকৃতিও, যেন সে তার কঠিনতা থেকে পালায়নি, বরং সেগুলোকে গ্রহণ করেছে। অনায়ার মন ভরে এলো। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, আর এখন? অর্জুন হাসল। এখন শুধু জীবনকে যতটা বুঝতে পারি ততটা বুঝি, এবং যেখানে সাহায্য করতে পারি সেখানে করে দিই। অন্ততপক্ষে মনকে শান্তি দেয় যে দিনটা নষ্ট হয়নি। রাজবীর প্রথমবার তাকে মনোযোগ দিয়ে দেখলেন। এক মুহূর্তের জন্য তার মনে হলো যে হয়তো তিনি ভুল ছিলেন, হয়তো দুনিয়া এত সরল নয় যে ধনী উঁচু আর গরিব নিচু হবে। কয়েক মিনিট পর অর্জুন বলল, রবি স্যার, একবার স্টার্ট করে দেখুন। রবি গাড়িতে বসল, ইগনিশন চাপল, ইঞ্জিন ধীরে করে শব্দ করল, তারপর স্থির হল। ধোঁয়া থেমে গিয়েছিল। অনায়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এটা তো চলছে। রাজবীর অবাক হয়ে বললেন, এটা সত্যি ঠিক হয়ে গেল? অর্জুন বলল, পুরোপুরি নয়, তবে এতটা যে আপনারা কাছাকাছি ওয়ার্কশপ পর্যন্ত পৌঁছে যাবেন। রাজবীর চোখ ছোট করে বললেন, আর এই অলৌকিক কাজটা তুমি শুধু তোমার পুরনো সরঞ্জাম দিয়ে করলে? সরঞ্জামের চেয়ে বেশি কাজ দেয় নিয়াত স্যার। অর্জুন সহজভাবে উত্তর দিল। তার এই কথাটা পরিবেশে কিছুক্ষণ অনুরণিত হল। অনায়া প্রথমবার মন খুলে হাসল। সে ধীরে করে বলল, ধন্যবাদ অর্জুন, আপনি না থাকলে আমরা এখানে আটকে থাকতাম। অর্জুন মাথা নিচু করে বলল, এতে ধন্যবাদ জানানোর কি আছে? রাস্তায় কেউ বিপদে পড়লে সাহায্য করাই মানবতা। কিন্তু এই মুহূর্তে আরও কিছু ঘটল। রাজবীর সিং, যিনি এতক্ষণ তাকে তুচ্ছ মনে করছিলেন, প্রথমবার তার দিকে সম্মানের দৃষ্টিতে তাকালেন। এই সম্মান তখনও ছোট ছিল, কিন্তু এটা ছিল দেয়ালে পড়া প্রথম ভাটল। গাড়ি এখন এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু কেউ জানত না যে এই যাত্রা এখনও শেষ হয়নি। আসল ঝড় তো সামনে ছিল, যেখানে অর্জুনকে কেবল তার শিল্প নয়, বরং তার সাহস আর হৃদয়ের শক্তিও দেখাতে হতো। রাজপথের নীরবতাকে রোলস রয়েসের ধীর গতি ভঙ্গ করছিল। গাড়ি এখন চলছিল ঠিকই, কিন্তু অর্জুন স্পষ্ট বলে দিয়েছিল যে এটা একটি সাময়িক মেরামত, কেবল এতটা যে তারা কোনো কাছাকাছি ওয়ার্কশপ পর্যন্ত পৌঁছতে পারে। রোদ তখনও তীব্র ছিল এবং গরম হাওয়া চারপাশে এক হালকা কম্পন সৃষ্টি করেছিল। রাজবীর সিং ড্রাইভিং সিটে বসেছিলেন। তার চেহারায় এখনও রাগের ছায়া ছিল, তবে তাতে অন্য কিছুও ছিল, হয়তো বিস্ময় বা হয়তো এমন এক অস্থিরতা যা তিনি নিজেও বুঝতে পারছিলেন না। অনায়া পাশের সিটে চুপচাপ বসেছিল। তার আঙুলগুলো নিজের ওড়নার কোণা বারবার মুচড়ে ধরছিল, এবং তার চোখ জানালা দিয়ে বাইরে নয় বরং ভেতরের কোথাও উঁকি দিচ্ছিল। পেছনের সিটে রবি বসেছিল এবং প্রতি কয়েক মিনিটে সে রিয়ার ভিউ মিরারে পেছনে দেখার চেষ্টা করছিল। দূরে কোথাও অর্জুন তার বাজাজ পালসারে ধীরে ধীরে চলছিল, যেন কোনো ছায়ার মতো। রাজবীর হালকা স্বরে বললেন, কখন পৌঁছব ওয়ার্কশপে? রবি মোবাইল দেখে বলল, প্রায় 5 কিলোমিটার পর হাইওয়ে সার্ভিস সেন্টার আসবে। রাজবীর কিছু বললেন না, কিন্তু তিনি গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দিলেন। অর্জুনের সতর্ক বার্তা তার কানে বাজছিল, ইঞ্জিন খুব গরম হয়ে গেছে, বেশি গতি বাড়াবেন না। আর যেই গাড়ি গতি নিল, হঠাৎ ইঞ্জিন একটা অদ্ভুত আওয়াজ করল, যেন কোনো কিছু ভেতর থেকে ভাঙার চেষ্টা করল। থামুন, রবি চিৎকার করল। রাজবীর ব্রেক মারলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। বনেটের ভেতর থেকে তীব্র আওয়াজ এলো এবং তারপর সাদা ধোঁয়া হঠাৎ ফেটে পড়ল। গাড়ির সামনে যেন কোনো বিস্ফোরণ হলো। ধোঁয়ার ঘন স্তর সব কিছু ঢেকে দিল। ও ভগবান! অনায়া চিৎকার করল এবং সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলো। তার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল। রাজবীর দরজা খুললেন এবং বাইরে আসতেই তিনি একটি ধাক্কা খেলেন। ধোঁয়া তার দিকে ঢেউয়ের মতো বাড়ছিল এবং তাতে পোড়ার গন্ধ আসছিল। এটা তো মারাত্মকভাবে ওভারহিট হয়ে গেছে, রবি বলল। মনে হয় কিছু ভেতর থেকে ফেটে গেছে। আর তখনই পেছন থেকে অর্জুনের বাইক কাছে আসতে দেখা গেল। সে দূর থেকেই ধোঁয়ার মেঘ দেখে নিয়েছিল এবং যেন কোনো অঘটন ঘটার আশঙ্কায় তার গতি আপনা আপনি বেড়ে গিয়েছিল। অর্জুন বাইক থেকে নামল, গাড়ির কাছে এলো এবং কিছু না বলেই সরাসরি বোনেটের দিকে এগোলো। দাঁড়াও, খুব গরম, ছোবে না, রবি চিৎকার করল। কিন্তু অর্জুন ইতিমধ্যেই তার জ্যাকেটের হাতা নিচে নামিয়ে দিয়েছিল। যদি এখনই না খোলা হয় তবে ভেতরকার চাপ বেড়ে আরও ক্ষতি করবে, সে বলল, এবং এক ঝটকায় বোনেট খুলে দিল। ভয়ঙ্কর গরম বাতাসের একটি ঢেউ তার মুখে ধাক্কা মারল। তার চোখ কিছু মুহূর্তের জন্য বন্ধ হলো, কিন্তু সে সাহস হারাল না। সে বোনেটটিকে একপাশে লক করল এবং সঙ্গে সঙ্গে তার ছোট টুলকিট থেকে একটি পুরনো কাপড় বের করল, যেটা নিয়ে সে প্রেসার ভালভের কাছে গেল। রাজবীর হতভাগ হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে এই যুবক, যাকে তিনি কিছুক্ষণ আগে পর্যন্ত নীচ মনে করেছিলেন, এতটা নির্ভয়ে তার গাড়ি এবং তার জীবন দুটোই বাঁচাতে লেগে আছে। চাপ খুব বেড়ে গেছে, কুল্যান্ট পুরোপুরি ফুটে উঠেছে, অর্জুন বলল।
অনায়া কাঁপানো স্বরে বলল, আপনার আঘাত লাগেনি তো? অর্জুন তার দিকে তাকালো, তার চোখে উদ্বেগ ছিল। না, আমি ঠিক আছি। আপনারা সবাই ঠিক আছেন, এটাই বেশি জরুরি। কিছুক্ষণ পর ধোঁয়া ধীরে ধীরে কমল। অর্জুন একটি ভেজা কাপড় ইঞ্জিনের ওপর রাখল, যাতে তাপমাত্রা নিচে নামানো যায়। সে চারপাশে তাকালো এবং কিছু তার পরীক্ষা করতে লাগল। আমি বলেছিলাম যে গাড়ি অল্প কিছুক্ষণের জন্য চলতে পারে, কিন্তু স্পিড বেশি হলে সিস্টেম আবার ব্যর্থ হবে, সে বলল। রাজবীর কিছু বলার জন্য মুখ খুললেন, কিন্তু কোনো শব্দ বের হলো না। অর্জুন এখন ইঞ্জিনের সেই অংশে ঝুঁকেছিল যেখানে কুল্যান্ট পাইপ পুরোপুরি ফেটে গিয়েছিল। সে কিছুক্ষণ সেটা দেখল, তারপর নিজের পকেট থেকে একটি সরু তার বের করল এবং তারটিকে রাবারের একটি টুকরোর সাথে জুড়ে সাময়িক মেরামত শুরু করল। এখন? রবি জিজ্ঞেস করল। এখন আবার চলতে পারে, তবে খুব ধীর গতিতে এবং শুধু সার্ভিস সেন্টার পর্যন্ত, বেশি নয়। অনায়া তখনও তার দিকে দেখছিল। তার চোখে এইবার কেবল প্রশংসা নয়, অন্য কিছুও ছিল। একটি বিশ্বাস, একটি কোমল অনুভূতি, যা শব্দে প্রকাশ করা কঠিন ছিল। রাজবীর কয়েক কদম পিছিয়ে গেলেন। তিনি আকাশের দিকে তাকালেন, তারপর অর্জুনের দিকে। তার মুখ এখন ততটা কঠোর ছিল না। তিনি চুপচাপ অর্জুনের কাছে এলেন এবং বললেন, কেন করছো এসব? আমরা তোমার কে হই? অর্জুন সোজা উত্তর দিল, কেউ না। কিন্তু যখন কেউ প্রয়োজনে থাকে, তখন সম্পর্ক মায়নে রাখে না। সাহায্য করাই মানুষের স্বভাব হওয়া উচিত, পরিচয় নয়। এই উত্তর যেন রাজবীরের ভেতরে কিছু ভেঙে দিল। অর্জুন এবার তার সরঞ্জাম গোছাতে লাগল। রবি তার সাথে লাগল এবং দুজন মিলে ইঞ্জিনের তাপমাত্রা স্বাভাবিক করল। যখন সবকিছু শান্ত হল, অনয়া ধীরে করে জিজ্ঞেস করল, আপনি না থাকলে কি হতো? অর্জুন হেসে বলল, জানি না, হয়তো অন্য কেউ সাহায্য করত, বা হয়তো কেউ করত না। কিন্তু আমার কথা বলতে গেলে আমি যা করতে পারতাম তা করলাম। রাজবীর গভীর শ্বাস নিলেন এবং প্রথমবারের মতো অর্জুনের চোখে চোখ রেখে বললেন, আমি আজ পর্যন্ত কখনো কারো কাছে ক্ষমা চাইনি, কিন্তু হয়তো আজ আমাকে চাওয়া উচিত। রুবি এবং অনায়া দুজনেই চমকে গেল। রাজবীর ধীরে স্বরে বললেন, মাফ করে দিও অর্জুন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার মতো লোক কম পাওয়া যায়। অর্জুন মাথা নিচু করে বলল, ক্ষমা চাওয়ার দরকার নেই স্যার। শুধু ভবিষ্যতে কাউকে বিচার করার আগে একটু থামবেন। সবার কাছে দামি গাড়ি থাকে না, কিন্তু আত্মসম্মান সবার কাছেই থাকে। পরিবেশে একটি নীরবতা নেমে এলো, কিন্তু এই নীরবতা ভারাক্রান্ত ছিল না, বরং এটি সত্যে ভরা ছিল। একটি নীরবতা যেখানে একটি নতুন সম্পর্ক জন্ম নিচ্ছিল, সম্মানের, উপলব্ধির আর মানবতার। গাড়ি এবার আবার চলার জন্য প্রস্তুত ছিল, তবে এইবার যাত্রা শুধু রাজপথের নয়, বরং চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তনেরও ছিল। গাড়ি আবার চলতে শুরু করেছিল, কিন্তু এইবার এক অদ্ভুত নীরবতার সাথে। রাজবীর সিংহের চোখে যে কাঠিন্য এতদিন জমেছিল, তা এখন গলতে শুরু করেছিল, কিন্তু পুরোপুরি ভাঙেনি। অর্জুনের বিনয় এবং নির্ভীকতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু বছরের পর বছর ধরে গড়ে ওঠা আত্মগৌরব এখনও পিছু হটতে রাজি ছিল না। গাড়ি এবার সার্ভিস সেন্টারের দিকে ধীর গতিতে বাড়ছিল। বাতাস তখনও গরম ছিল, কিন্তু ভেতরের পরিবেশে যে পরিবর্তন এসেছিল তা ধীরে ধীরে শ্বাস নেওয়ার যোগ্য হয়ে উঠছিল। অর্জুন তার পালসারে এখনও তাদের পেছনে পেছনে চলছিল, যেন তাদের গাইড। অনায়া বারবার পেছনে ফিরে তাকে দেখছিল। সে জানত যে অর্জুন আজ শুধু তাদের গাড়ি নয়, বরং তাদের দৃষ্টিভঙ্গিও বাঁচিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি যে কথাটা তার মনকে ছুঁয়ে যাচ্ছিল তা হলো অর্জুন কোনো মুহূর্তেই নিজের মর্যাদা হারায়নি। কিছুদূর এগোতেই নীরবতা আবার ভাঙল। এইবার কথা বলল রবি নয়, রাজবীর। রবি, খোঁজ নাও, এই ছেলেটা কে, কোথা থেকে এলো, কি করে, কোথাও কোনো ভ্রান্ত করছে না? রবি চমকে বলল, স্যার আপনি তো দেখলেন, ও দুবার গাড়ি ঠিক করল, নিজের জীবন বিপন্ন করে। আমি জানি, রাজবীর বললেন, কিন্তু এত জ্ঞান কোনো ডিগ্রি বা কোম্পানি ছাড়া কারো থাকতে পারে না। কিছু একটা আছে এই ছেলের মধ্যে, হয়তো লুকানো কিছু। অনায়া প্রথমবার স্পষ্ট করে বলল, বাবা, কখনো কখনো সবচেয়ে সক্ষম লোকেরাই লুকিয়ে থাকে, কারণ তারা দেখানোটাই জানে না। রাজবীর তার দিকে তাকালেন। তার কথায় এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। ঠিক তখনই মোবাইলের রিং বাজল। কল ছিল মনোজ কাপুরের, সেই ব্যবসায়ী সঙ্গী যিনি কিছুক্ষণ আগে অর্জুনকে দেখে হেসেছিলেন। রাজবীর কল ধরলেন। হ্যাঁ মনোজ। রাজবীর, সব ঠিক আছে তো? আমি তো মজা করে বলেছিলাম, কিন্তু পরে ভাবলাম কোনো ক্ষতি তো হয়নি। ক্ষতি? রাজবীর কিছুটা কড়া সুরে বললেন। ক্ষতি তো তখন হতো যখন সেই ছেলেটা থাকতো না। কে? মনোজ জিজ্ঞেস করল। সেই যাকে তুমি রাস্তার মেকানিক বলছিলে। মনোজ হাসল।
এই লোকেদের কাজই তো হয় একটু আটটু ঘাটাঘাটি করা। রাজবীর গভীর শ্বাস নিলেন এবং বললেন, কখনো কখনো যাদের থেকে আমরা সবচেয়ে কম আশা করি তারাই আমাদের সবচেয়ে বেশি শিখিয়ে দেয়। মনোজ কিছু বললেন না। রাজবীর কল কেটে দিলেন। ঠিক তখনই গাড়িটা একটা ঝাঁকুনি খেল এবং থেমে গেল। ইঞ্জিন আবার আওয়াজ করতে শুরু করল। এখন কি হলো? অনায়া আতঙ্কিত হল। রবি বলল, মনে হয় বেশিদের গরম সহ্য করতে পারল না ইঞ্জিন। রাজবীর কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় অর্জুন আবার এসে পৌঁছাল। কি হয়েছে সে জিজ্ঞেস করল এবং উত্তরের অপেক্ষা না করেই বনেট খুলতে লাগল। এইবার রাজবীর কোনো প্রতিবাদ করলেন না, বরং নিজেই 2 কদম পিছিয়ে গেলেন। অর্জুন দেখল যে ইঞ্জিনের তাপমাত্রা আবার বেড়ে গেছে। সে সঙ্গে সঙ্গে কিছু তার আলাদা করল এবং একটি ভাল্ব খুলল যাতে ভেতরের বাষ্প বাইরে বেরোতে পারে। স্যার, সে রাজবীরকে বলল, আমার গাড়ির তারের সাথে যুক্ত একটি অতিরিক্ত অংশ লাগবে। আপনার কাছে হয়তো থাকবে না, কিন্তু আমি আমার একটি বিকল্প ব্যবহার করতে পারি। রাজবীর জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি আছে? অর্জুন তার বাইকের দিকে গেল এবং সেখান থেকে একটি পুরনো তার বের করল, সেই তারের টুকরো যা সে প্রায়শই জরুরি অবস্থায় ব্যবহার করত। সে সাবধানে সেটা জুড়তে শুরু করল। অনায়া তার কাছে এলো এবং দেখল যে তার হাতে এখন ছোট ছোট পোড়ার দাগ। সে ধীরে করে বলল, আপনার আঘাত লেগেছে। অর্জুন না দেখে উত্তর দিল, ছোটখাটো আঘাত জীবনে অনেক কিছু শিখিয়ে দেয় ম্যাডাম। রাজবীর এসব দেখছিলেন। তিনি অর্জুনের প্রতিটি অভিব্যক্তিতে এমন এক শান্তি দেখলেন যা বহু বছরের তপস্যা থেকে আসে। তিনি রবিকে ধীরে করে জিজ্ঞেস করলেন, আমরা এই ছেলেটাকে আমাদের গ্যারেজে রাখতে পারি? রবি চমকে গেল। হ্যাঁ স্যার। রাজবীর বললেন, আমার এমন লোক চাই যারা কাজকে সম্মান করে, শুধু মাইনেকে নয়। অর্জুন কাজ শেষ করল, ইঞ্জিনকে ঠান্ডা করল এবং তারপর রবিকে বলল, এখন আপনি স্টার্ট করতে পারেন। রবি আবার গাড়ি চালু করল। এইবার ইঞ্জিন কোনো দ্বিধা ছাড়াই গতি নিল। গাড়ি এখন আবার চলার জন্য প্রস্তুত ছিল। অর্জুন পেছনে সরে গিয়ে বলল, এখন আপনারা আরামে সার্ভিস সেন্টার পর্যন্ত যেতে পারেন। রাজবীর এগিয়ে এসে তার দিকে হাত বাড়ালেন। অর্জুন, তুমি কি আমাদের সাথে কাজ করতে চাও? ভালো বেতন, সম্মান আর একটা স্থিতিশীল জীবন পাবে। অর্জুন কয়েক মুহূর্ত ভাবল, তারপর বলল, স্যার, আমি জানি যে আপনি আমাকে সম্মান দিতে চাইছেন, কিন্তু আমার স্বাধীনতা আমার কাছে প্রিয়। আমি সেটাই করি যে আমার কাছে সৎ মনে হয়। আমি কখনো কখনো সাহায্য করতে পারি ঠিকই, কিন্তু কোনো এক জায়গায় বাধা থাকতে পারব না। এই কথা শুনে অনায়ার চোখে আবার উজ্জ্বলতা এলো। সে জানত যে এই উত্তরটা সহজ ছিল না, কিন্তু খুবই সত্যি ছিল। রাজবীর মাথা নাড়ালেন। তোমার আত্মসম্মান প্রশংসার যোগ্য। অর্জুন হাসল। যদি কখনো আমার দরকার হয় তো কল করে দেবেন। গাড়ির সাথে সাথে কিছু মানুষের মনকেও সময় সময় সার্ভিসিংয়ের প্রয়োজন হয়। রাজবীর প্রথমবারের মতো হেসে বললেন, হয়তো তোমার মতো লোকেরাই আমাদের অবস্থান মনে করিয়ে দেয়। অর্জুন আবার মাথা নিচু করল এবং তার বাইক স্টার্ট করল। এইবার সে গাড়ির আগে নয়, সাথে চলছিল, সমানভাবে। গাড়ির ইঞ্জিন এখন শান্ত ছিল, কিন্তু হৃদয়ে এক নতুন চাঞ্চল্য তৈরি হয়ে গিয়েছিল। অনায়া জানালা দিয়ে বাইরে দেখছিল, কিন্তু তার চোখ দূরে নয়, কাছে ছিল, অর্জুনের ওপর। আর কোথাও না কোথাও তার মনে এই কথাটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে আজকের এই দেখা হওয়া কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং হয়তো ভাগ্যের প্রথম ইঙ্গিত ছিল। রাস্তার কোলাহল এবার পেছনে পড়ে গিয়েছিল। সূর্য ডুবতে শুরু করেছিল এবং হালকা ঠান্ডা হাওয়া মাঠ পেরিয়ে দিল্লির এই বাইরের এলাকা দিয়ে বয়ে যাচ্ছিল। সড়কের ওপর গরম হাওয়া বইছিল। অর্জুন তার পালসারে চুপচাপ চলে যাচ্ছিল, কিন্তু মনের ভেতরে এক অস্থিরতা ছিল যা প্রতিদিনের চেয়ে অনেক বেশি তীব্র ছিল। অন্যদিকে এসইউভিতে বসা অনায়া এখন শান্ত ছিল না। সে তার ফোনে অর্জুনের নম্বরটা দেখছিল, যা সে কিছুক্ষণ আগে সেভ করেছিল, নামের সাথে, অর্জুন, দ্য মেকানিক হু সেভড আস। কিন্তু সেই নামের পেছনে একটি প্রশ্ন এখন তার মনে ক্রমাগত ঘুরছিল। সে কি সত্যি শুধু একজন মেকানিক ছিল? এসইউভিটা এখন সার্ভিস সেন্টারের কাছে পৌঁছে গিয়েছিল। রাজবীর সিং ড্রাইভারকে বললেন যে গাড়িটা সেখানেই থামিয়ে দেওয়া হোক, এবং রবিকে বললেন যে সে যেন সেটা ভেতরে নিয়ে গিয়ে ভালোভাবে পরীক্ষা করায়। তারপর তিনি ধীরে করে অনায়ার দিকে তাকালেন। তুমি ওই ছেলেটা সম্পর্কে কিছু বেশি জানতে চাইছো, তাই না? অনায়া কিছুটা থতমত খেল, তারপর বলল, বাবা সে সাধারণ ছিল না, তার মধ্যে শুধু জ্ঞানই নয়, আত্মসম্মান আর মানবতাও ছিল। এসব কি কাউকে সাধারণ করে তোলে? রাজবীর কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন,
কখনো কখনো আমাদের নিজেদের সংজ্ঞাই পরিবর্তন করতে হয়, হয়তো এটা সেই সুযোগগুলোর মধ্যে একটা। সেই রাতে যখন বাড়িতে পৌঁছে সব শান্ত হল, তখন রাজবীর তার এক পুরনো বন্ধুকে ফোন করলেন, যিনি দিল্লির একটি বড় সরকারি কলেজের ডিন ছিলেন। শেখর, আমার একটি ছেলের সম্পর্কে কিছু তথ্য দরকার, তিনি বললেন। নাম অর্জুন, বয়স প্রায় 28 থেকে 30 বছর, হয়তো অটোমোটিভ বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনো করেছিল, তবে সম্ভবত মাঝপথে ছেড়ে দিয়েছে। শেখর অবাক হয়ে বললেন, এত সুনির্দিষ্ট তথ্য দিয়ে তো কিছু পাওয়া যেতে পারে, তুমি আমাকে একদিন সময় দাও। পরের দিন সকালের সময়টা ছিল। অর্জুন রোজকার মতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠল, কিন্তু আজ তার কাছে একটা কল এলো। হ্যালো, অর্জুন জিজ্ঞেস করল। আপনি কি অর্জুন বলছেন? আওয়াজটা আনুষ্ঠানিক ছিল। হ্যাঁ, আমি অর্জুন। আমি প্রফেসর শেখর বলছি, দিল্লি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে। আপনি কি কিছু সময়ের জন্য দেখা করতে পারবেন? অর্জুন চমকে গেল। এই কলেজটাই ছিল যেখানে সে একসময় পড়াশুনো শুরু করেছিল, কিন্তু পরিস্থিতির কারণে মাঝখানে ছেড়ে দিতে হয়েছিল। হ্যাঁ, কিন্তু কেন? সে ধীরে করে জিজ্ঞেস করল। রাজবীর সিং আপনার তথ্য চেয়েছিলেন। তিনি বলেছেন যে আপনি একজন অসাধারণ ব্যক্তি এবং তিনি আমাকে আপনাকে খুঁজে বের করার অনুরোধ করেছেন। আমি শুধু দেখা করতে চাই, আপনার গল্পটা শোনার জন্যে। অর্জুন কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, ঠিক আছে স্যার, আমি দুপুরে আসব। এই কথোপকথনের সময় অনায়া নিজের ঘরে বসে তার স্কেচবুকে অর্জুনের মুখ আঁকছিল। সে জানত না যে এই অভ্যেস কখন ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হল। হয়তো এটা অর্জুনের চোখের গভীরতা ছিল বা তার কণ্ঠস্বরের স্থিরতা, যা তাকে ভেতর পর্যন্ত প্রভাবিত করে গিয়েছিল। এদিকে রবি নিজের ডেস্কে বসেছিল, কিন্তু মনোযোগ পুরোপুরি অন্যদিকে ছিল। সে অর্জুনকে নিয়ে ইন্টারনেটে খোঁজ করল, কিন্তু বিশেষ কিছু পেল না। কিন্তু তারপর সে একটি ফোরামে একটি পুরনো পোস্ট দেখল, যেখানে এক অর্জুন চৌহান 3 বছর আগে একটি অটোমোটিভ প্রতিযোগিতায় জিতেছিল, এবং সেই পোস্টে লেখা ছিল যে অর্জুন আমেরিকা থেকে স্কলারশিপ পেয়েছিল, কিন্তু সে তা প্রত্যাখ্যান করেছিল। রবির সাথে সাথে অনায়াকে স্ক্রিনশটটা পাঠালো। অনায়া দেখল এবং বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। সে দৌড়ে নিচে এলো এবং রাজবীরের ঘরে পৌঁছল। বাবা, এই দেখুন, এ কি সেই অর্জুন? রাজবীর মনোযোগ দিয়ে দেখলেন এবং ধীরে করে বললেন, যদি এ সেই হয়, তবে তার মানে আমরা এখনও তাকে পুরোপুরি বুঝতেই পারিনি। ওদিকে অর্জুন এখন কলেজের গেটে দাঁড়িয়েছিল। সব কিছু তেমনই ছিল যেমনটা সে 3 বছর আগে ছেড়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরে অনেক কিছু বদলে গিয়েছিল। যখন সে ডিন অফিসে পৌঁছল, শেখর আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন। অর্জুন বাবা, তিনি হাত বাড়ালেন। তোমাকে আবার এখানে দেখে ভালো লাগলো। রাজবীর তোমার সম্পর্কে যা বলেছেন তাতে আমি খুব মুগ্ধ হয়েছি, কিন্তু তুমি মাঝপথে পড়াশোনা কেন ছেড়ে দিয়েছিলে? অর্জুন কিছুক্ষণ চুপ থাকার পর বলল, বাড়িতে একসাথে বাবা মা দুজনের দুর্ঘটনায় চলে যাওয়া, আর তারপর ঋণ, সব কিছু বদলে দিল স্যার। বই দিয়ে তো পেট ভরে না, তখনও ভরেনি। শেখরের চোখেও ভিজে যাওয়া দুতি এলো। যদি তোমাকে আবার সুযোগ দেওয়া হয়, তবে কি তুমি পড়াশোনা শেষ করতে চাইবে? অর্জুন ধীরে করে হাসল। এখন আমার রাস্তা আলাদা স্যার, আমি লোকেদের জীবনের চাকা থামতে দিই না। এটাই আমার স্কুল, এটাই আমার ডিগ্রি। শেখর মাথা নিচু করলেন, একজন গুরুর মতো, যিনি তার ছাত্রের আত্মাকে পড়ছিলেন। সন্ধ্যায় যখন অর্জুন একটি পুরনো গলি দিয়ে যাচ্ছিল, তখনই একটি এসইউভি তার সামনে এসে থামল। অনায়া নামল, তার সাথে রবিও ছিল। আমাদের তোমার সাথে আবার কথা বলতে হবে, রবি বলল, খুব জরুরি কথা। অর্জুন হাসল, গাড়ি কি আবার খারাপ হয়ে গেল? না, অনায়া বলল, এইবার হয়তো হৃদয়টা একটু নড়ে গেছে। অর্জুন থমকে গেল। এইবার তার চোখে হালকা হাসির সাথে বিস্ময়ও ছিল। রবি ফোন থেকে স্ক্রিনশটটা দেখালো। এটা তুমিই তো যে 3 বছর আগে সেই প্রতিযোগিতায় জিতেছিল? অর্জুন দেখল এবং মাথা নিচু করল। হ্যাঁ, কিন্তু এখন সেসব কি কাজে লাগবে? রাজবীরের গাড়িও পেছন থেকে এসে দাঁড়িয়েছিল। তিনি নেমে বললেন, অনেক কাজে লাগবে অর্জুন, কারণ এখন আমি চাই না যে তুমি একজন অজ্ঞাত নায়ক হয়ে থাকো। দুনিয়ার তোমাকে জানা উচিত। আমি কোনো নায়ক নই স্যার, অর্জুন বলল। রাজবীর তার চোখে চোখ রেখে বললেন, নায়ক তো সেই হয় যে দেখানো ছাড়া সঠিক কাজ করে, আর আজকাল এমন মানুষের খুব দরকার। এই শুনে অর্জুন চুপ হয়ে গেল।
কিন্তু অনায়া ধীরে করে জিজ্ঞেস করল, যদি আমরা তোমার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে তোমার মতো আরও লোক আসতে পারে, কিছু শিখতে পারে এবং অন্যদের সাহায্য করতে পারে, তবে কি তুমি সাথে থাকবে? অর্জুন প্রথমবার তাদের চোখে তাকালো এবং ধীরে করে বলল, শর্ত হল নাম অর্জুনের হবে না, কাজের হবে। অনায়া হাসল, এটা সবচেয়ে সুন্দর শর্ত যা আমি আজ পর্যন্ত শুনেছি। দিল্লির বাইরের এলাকায় অবস্থিত রাজবীর সিংয়ের ফার্ম হাউসে আজ এক অন্য রকম ব্যস্ততা ছিল। সাধারণত এই জায়গাটা তার আরাম আর একান্তে থাকার জন্য পরিচিত ছিল, কিন্তু আজ এখানে কিছু বিশেষ হতে চলছিল। একটি বড় সভা ডাকা হয়েছিল যাতে শহরের কিছু সুপরিচিত উদ্যোক্তা, সমাজসেবী এবং প্রযুক্তিগত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এটা কোনো ব্যবসায়িক সভা ছিল না, এটা ছিল একটি ধারণার শুরু, যা এক সাধারণ মেকানিকের অসাধারণ কর্মঠতা থেকে জন্ম নিয়েছিল। রাজবীর সিং তার গাঢ় বাদামি রঙের পাঞ্জাবিতে আজ কিছুটা শান্ত কিন্তু গম্ভীর দেখাচ্ছিলেন। তার চেহারায় সেই অহংকার ছিল না যা প্রায়শই তাকে ব্যস্ত এবং কঠিন করে তুলত। এর পরিবর্তে আজ ছিল এক স্বীকৃতি এবং নম্রতা। যেমন যেমন অতিথিরা একে একে পৌঁছতে লাগলেন, তাদের চোখ যেন কাউকে খুঁজছিল। আর তখনই মূল দরজা দিয়ে অর্জুন প্রবেশ করল। সে আজও সেই সাধারণ শার্ট প্যান্টই পরেছিল, কিন্তু আজ তার সাথে কিছু আলাদা ছিল। হয়তো এটা আত্মবিশ্বাস ছিল, বা হয়তো সেই সম্মান যা তাকে প্রথমবার সমাজের মূল স্রোতে এনে দাঁড় করালো। অনায়া তাকে আসতে দেখল এবং তার মুখে এক হালকা হাসি ছড়িয়ে পড়ল। সে এখন অর্জুনকে শুধু একজন মেকানিক হিসাবে দেখত না, বরং এক অনুপ্রেরণা হিসাবে দেখত, যাকে লোকেরা প্রায়শই উপেক্ষা করে, কিন্তু যার মধ্যে আসল পরিবর্তনের স্ফুলিঙ্গ থাকে। রাজবীর অর্জুনকে মঞ্চে ডাকলেন এবং বললেন, বন্ধুরা, আমরা সবাই বড় বড় কোম্পানি দাঁড় করিয়েছি, বড় বড় প্রজেক্ট চালিয়েছি, কিন্তু গতকাল যা ঘটল তা আমাকে শিখিয়েছে যে আসল নেতৃত্ব কী হয়। অর্জুন, যে আমাদের গাড়িটিকে রাস্তায় বাঁচিয়েছে, আজ এখানে আছে, কিন্তু আমি চাই যে সে শুধু আমাদের গাড়িই নয়, বরং আমাদের চিন্তাভাবনাও ঠিক করুক। সভায় বসা লোকেদের মুখ গম্ভীর হয়ে গেল। এটা কোনো মার্কেটিং প্রেজেন্টেশন ছিল না, এটা ছিল এক বাস্তবতা যা সবাই উপেক্ষা করেছিল। রাজবীর উঠলেন এবং বললেন, আমি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই। আমি একটি দক্ষতা কেন্দ্র শুরু করব, কর্মভূমি, যেখানে অর্জুনের মতো লোকেরা প্রশিক্ষণ দেবে, নির্দেশনা দেবে এবং সম্মান পাবে। হাততালির শব্দে পরিবেশ মুখরিত হল। এটা প্রথম পদক্ষেপ ছিল, প্রতিষ্ঠানের নয়, চিন্তাভাবনার। পরের কয়েক সপ্তাহে সবকিছু দ্রুত বদলে যেতে লাগল। অর্জুন এখন তার বাইকের পাশাপাশি একটি নতুন পরিচয় নিয়েও চলছিল। কর্মভূমির জন্য জায়গা ঠিক হয়ে গিয়েছিল। একটি পুরনো গ্যারেজকে সংস্কার করে সেখানে ওয়ার্কশপ আর ট্রেনিং হল তৈরি করা হচ্ছিল। অনায়া এই প্রজেক্টের সৃষ্টিশীল নেতৃত্ব সামলাচ্ছিল। সে ডিজাইন থেকে শুরু করে যোগাযোগ পর্যন্ত সব দেখছিল। একদিন অর্জুন ওয়ার্কশপ সাইটে দাঁড়িয়ে কাজ দেখছিল। এমন সময় একজন বয়স্ক মানুষ সেখানে এলেন। তার চোখে পরিচয় দুটি ছিল। অর্জুন, তিনি ধীরে করে বললেন। অর্জুন ঘুরে তাকালো এবং চিনতে কিছুক্ষণ সময় নিল। চাচাজি, আপনি? তিনি তার বাবার পুরনো বন্ধু ছিলেন, যিনি অর্জুনকে প্রথমবার স্ক্রুড্রাইভার ধরতে শিখিয়েছিলেন। তুই তো বড় মানুষ হয়ে গেলি রে, চাচাজি বললেন। না চাচাজি, আমি তো সেই আগেরই আছি, তবে এখন আমার গল্পটা একটু বড় হয়ে গেছে। তার চোখ ছলছল করে উঠল। তোর মা বাবা যদি থাকতো তো কত খুশি হতো। তুই তাদের নাম উজ্জ্বল করেছিস বাবা। অর্জুন হাসল, কিন্তু ভেতরে কোথাও তার বুক কেঁপে উঠল। সে আকাশের দিকে তাকালো এবং ফিসফিস করে বলল, আপনারা দেখছেন তো, তাই না? কর্মভূমির উদ্বোধনে এখন মাত্র 1 সপ্তাহ বাকি ছিল। অনায়া অর্জুনকে জিজ্ঞেস করল, তোমার কি ভয় লাগছে? একটু তো, সে সততার সাথে উত্তর দিল। কখনো ভাবিনি এত দায়িত্ব আসবে, কিন্তু এখন ভাবি যে যদি ভয় না থাকে তবে এগিয়ে যাওয়ার খিদেও থাকবে না। অনায়া তার দিকে তাকালো এবং হাসল। তুমি বদলে যাচ্ছ অর্জুন, কিন্তু ভালো কথা হলো তোমার শিকড়গুলো তেমনই আছে, শক্তিশালী এবং মাটির সাথে যুক্ত। অর্জুন ঘুরে তার দিকে তাকালো। প্রথমবারের মতো কিছু বলার জন্য প্রস্তুত মনে হলো। আর তুমি? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, অনায়া বলল, আমি এখন লোকেদের ছবিতে নয়, তাদের গল্পে দেখতে শিখেছি। হয়তো তাই আমি বারবার তোমাকে দেখতে চাই। তাদের মাঝে নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা ভারাক্রান্ত ছিল না, সেটা ছিল আশায় ভরা। উদ্বোধনের দিন এলো। কর্মভূমির দরজা খোলা ছিল। বাইরে একটি বোর্ড লাগানো ছিল। এখানে দক্ষতাকে নাম নয়,
পরিচয় দেওয়া হয়। শত শত যুবক, স্থানীয় লোক এবং পেশাদাররা সেখানে উপস্থিত ছিলেন। সবাই উৎসুক ছিল যে এই নতুন মডেলটা কি, আর এই মেকানিক অর্জুন চৌহান এমন কি করল যে একজন শিল্পপতি তার পাশে দাঁড়িয়ে আছেন। রাজবীর মঞ্চে গেলেন। তিনি সেখানে দাঁড়িয়ে বললেন, আমি জীবনে অনেক চুক্তি করেছি, তবে সবচেয়ে বড় চুক্তিটা তখন করেছিলাম যখন আমি আমার অহংকার বিক্রি করে অর্জুনের সত্য কিনেছিলাম। এরপর অর্জুন মঞ্চে গেল। এটা শুধু আমার কর্মভূমি নয়, সে বলল, এটা সেই প্রতিটি মানুষের জায়গা যে পরিশ্রম করে এবং পরিচিতি চায়। এখানে আমরা একে অপরকে উপরে তুলব, চ্যারিটি নয়, ডিগনিটি, মর্যাদা। তীব্র করতালির ধ্বনিতে পরিবেশ মুখরিত হল। রাজবীর, অনায়া, অর্জুন এবং রবি এখন এক নতুন যাত্রায় বেরিয়েছিলেন। লক্ষ্য শুধু সাফল্য নয়, বরং অন্তর্ভুক্তি, সম্মান এবং সমাজের পুনর্গঠন। কর্মভূমির উদ্বোধনের পরের প্রথম সপ্তাহটা আশা এবং বিস্ময় ভরা ছিল। কেবল স্থানীয় স্তরেই নয়, শহরের নামকরা খবরের কাগজ এবং ডিজিটাল মিডিয়াতেও অর্জুন চৌহানের নাম আলোচনা এসে গিয়েছিল। এক মেকানিক যে হলো পরিবর্তনের স্ফুলিঙ্গ, এমন শিরোনামে ছিল। অনায়া সোশ্যাল মিডিয়ায় কর্মভূমির যাত্রার নথি তৈরি করছিল। সে ইনস্টাগ্রাম আর ইউটিউবে কিছু শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি ক্লিপ তৈরি করল, যেখানে অর্জুনের সাথে কথোপকথন, ওয়ার্কশপের ঝলক এবং নতুন যোগ দেওয়া ছাত্রদের গল্প ছিল। হ্যাশট্যাগ কর্মভূমি মুভমেন্ট কয়েকদিনের মধ্যেই ট্রেন্ড করতে শুরু করল। দিল্লির নয়, আশেপাশের রাজ্যগুলো থেকেও যুবকেরা খোঁজ খবর করতে লাগল। তারা কি সেখানেও প্রশিক্ষণ পেতে পারে? তাদের গ্রামেও কি এমন কেন্দ্র খোলা যেতে পারে? রাজবীর সিং এই ঢেউ দেখে অবাক হচ্ছিলেন। তিনি বাজারে উত্থান পত্তন, স্টার্টআপের ব্যর্থতা সব দেখেছেন, কিন্তু কখনো কোনো সামাজিক প্রচেষ্টাকে এত দ্রুত ছড়াতে দেখেননি। এক দুপুরে অর্জুন ওয়ার্কশপে গিয়ার বক্সে হাত লাগিয়ে কাজ করছিল। তখনই রবি দৌড়ে এলো। ভাই, এই মেলটা দেখ। সে নিজের মোবাইল দেখালো। অর্জুন দেখল, এই মেলটি ভারত সরকারের একটি মন্ত্রক থেকে এসেছিল। তারা কর্মভূমিকে হুনার ভারত যোজনার আওতায় অংশীদার হওয়ার প্রস্তাব পাঠিয়েছিল। তারা চাইছিল যে কর্মভূমি মডেলটি দেশের অন্যান্য অংশেও কার্যকর করা হোক। অর্জুন কিছুক্ষণের জন্য চুপ রইল। তার চোখ মেলের উপর নয়, সেই পুরনো যন্ত্রপাতির উপর স্থির ছিল যা তখনও তার পকেটে ছিল, সেই স্ক্রুড্রাইভার যা সে প্রথম ব্যবহার করেছিল। এত তাড়াতাড়ি? সে নিজেকে জিজ্ঞেস করল। তারপর রবির দিকে তাকালো। আমরা কি প্রস্তুত? রবি মাথা নাড়াল। যদি কেউ প্রস্তুত থাকে তবে সেটা তুই তো সবার চিন্তাভাবনা বদলে দিয়েছিস। সন্ধ্যায় যখন অর্জুন এই খবরটা রাজবীর আর অনায়াকে জানালো, তখন তিনজনের মধ্যে অনেক রাত পর্যন্ত আলোচনা চলল। বিষয়টা এটা ছিল না যে সরকার কি চায়, বিষয়টা এটা ছিল যে তারা নিজেদের আত্মা না হারিয়ে কিভাবে এগিয়ে যেতে পারে। যদি আমরা খুব তাড়াতাড়ি ছড়াতে শুরু করি তবে হয়তো গুণগত মান কমে যাবে। অর্জুন একমত হলেন। আমাদের একটা সিস্টেম চাই, এমন একটা কাঠামো যা অর্জুনকে কপি না করে, বরং অর্জুনের চিন্তাভাবনাকে জায়গায় জায়গায় জন্ম দেবে। অনায়া পরামর্শ দিল, আমাদের ট্রেন দ্য ট্রেনার মডেল শুরু করতে হবে। অর্জুন আর রবির মতো লোকেরা অন্য যুবকদের প্রশিক্ষণ দেবে এবং তারা তাদের এলাকায় কর্মভূমির বীজ বপন করবে। তিনজনে মিলে একটি পরিকল্পনা তৈরি করল, একটি প্রশিক্ষণ কর্মসূচি যা কেবল প্রযুক্তিগত শিক্ষাই দেবে না, বরং মানুষের মধ্যে নেতৃত্ব, নম্রতা এবং সেবার মনোভাবও তৈরি করবে। অর্জুন এখন আর আগের মতো শান্ত এবং একা ছিল না। সে ওয়ার্কশপে ছাত্রদের মধ্যে ঘেরা থাকত, কখনো কারো হাতে রেঞ্চ ধরিয়ে দিত, কখনো কাউকে তার জোড়ার পদ্ধতি বোঝাত, কিন্তু প্রতিবার তার কথা বলার ধরনে সেই আপনত্ব এবং সহজতা বজায় থাকত। একদিন এক নতুন ছাত্র এলো, নাম শোয়েব, উত্তরপ্রদেশের এক ছোট শহর থেকে। শোয়েব অর্জুনকে দেখেই বলল, স্যার, আমি আপনার ভিডিও দেখেছিলাম ইউটিউবে, আমি সেখান থেকেই এসেছি। আমি শুধু কিছু হতে চাই, কিছু শিখতে চাই। অর্জুন তাকে মনোযোগ দিয়ে দেখল। তার চোখে সেই দ্যুতি ছিল যা সে নিজের মধ্যে কখনো দেখতে পেত। নাম তৈরি করিস না, দক্ষতা তৈরি কর, নাম আপনা আপনি হয়ে যাবে, সে বলল এবং তার কাঁধে হাত রাখল। শোয়েব এখন কর্মভূমির অংশ হল এবং ধীরে ধীরে আরও অনেক যুবক এলো। কিন্তু যেখানে ভালো কিছু হয় সেখানে বিরোধও জন্ম নেয়। দিল্লিরই এক পুরনো প্রযুক্তিগত প্রতিষ্ঠান বিকাশ ভোকেশনাল ট্রাস্টের পরিচালক শ্রীধরন কর্মভূমির জনপ্রিয়তা নিয়ে চিন্তিত হতে শুরু করেছিলেন। বছরের পর বছর ধরে তাদের ট্রাস্ট সরকারি সাহায্য পেয়ে আসছিল, কিন্তু এখন মন্ত্রকের অগ্রাধিকার বদলাতে শুরু করেছিল। তারা কর্মভূমিকে নতুন অংশীদার হিসেবে দেখছিল। এক মেকানিক আর একজন ব্যবসায়ীর জুটি এই মডেল তো আমাদের বাইরে করে দেবে। শ্রীধরন তার এক সহযোগীকে বললেন, আমাদের কিছু করতে হবে শীঘ্রই। কিছু মিডিয়া হাউসে এমন রিপোর্ট আসতে শুরু করল যেখানে কর্মভূমির আর্থিক মডেল, অর্জুনের যোগ্যতা এবং রাজবীরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হলো। এটাকে গ্লোরি প্রজেক্ট বলা হলো,
অর্থাৎ একজন ধনী মানুষের ভাবমূর্তি উজ্জ্বল করার মাধ্যম। প্রথমবার রাজবীর উপলব্ধি করলেন যে এটা কেবল একটি সামাজিক আন্দোলন ছিল না, এটা এখন একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক যুদ্ধও হয়ে উঠেছে। তিনি অর্জুন এবং অনায়াকে নিজের অফিসে ডাকলেন। আমাদের এখন সতর্ক থাকতে হবে, তিনি বললেন। আমরা যা করছি তা সঠিক, কিন্তু সঠিক হওয়ার মানে এই নয় যে সবাই আমাদের সাথে থাকবে। অর্জুন শান্ত স্বরে বলল, যদি কেউ প্রশ্ন করে তো জবাব দেব, যদি কেউ হামলা করে তো বুক চিতিয়ে দাঁড়াব, কিন্তু মিথ্যার জবাব সত্য দিয়ে দেব, রাগ দিয়ে নয়। অনায়া যোগ করল, আমাদের আরও স্বচ্ছতা আনতে হবে, অর্থ, প্রশিক্ষণ, মডেল সবকিছু অনলাইনে প্রকাশ্যে আনা যাক, যাতে কেউ কিছু বললেও আমাদের সাফাই দেওয়ার দরকার না পড়ে। এই কৌশল ঠিক হল। অর্জুনের জন্য এই সময়টা মানসিক দিক থেকে চ্যালেঞ্জিং ছিল। সে এখন আর একজন সাধারণ মানুষ ছিল না, তার উপর এখন দায়িত্ব ছিল, মানুষের আশা ছিল। এক রাতে সে একা ওয়ার্কশপে বসেছিল, সব আলো বন্ধ ছিল, শুধু একটি বাল্বের আলোয় সে তার বাবার পুরনো ছবি দেখছিল। বাবা, তুমি বলতে স্ক্রুড্রাইভার দিয়ে শুধু স্ক্রু খোলা হয় না, ভাগ্যও খোলা হয়। হয়তো তুমি ঠিক ছিলে। সে কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর গভীর শ্বাস নিল। এখন আর পেছনে ফেরা যাবে না। পরের দিন অর্জুন এবং তার দল একটি প্রেস কনফারেন্স ডাকল। সেখানে তারা সব রিপোর্ট, নথি এবং মডেল প্রকাশ্যে আনল। আমাদের সবচেয়ে বড় শক্তি হল স্বচ্ছতা, অর্জুন বলল। আমি একজন মেকানিক, আমার ব্যাংক ব্যালেন্স ছোট, কিন্তু আমার উদ্দেশ্য পরিষ্কার। কর্মভূমি কোনো একজন মানুষের সম্পত্তি নয়, এটা একটা আন্দোলন যা সেই প্রতিটি মানুষের জন্য যাকে উপেক্ষা করা হয়েছে। ঘরের নীরবতা ছিল। মিডিয়া কোনো মশলা পেল না, তারা সত্য পেল। কর্মভূমি এখন আন্দোলন থেকে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান থেকে মতাদর্শে পরিণত হয়েছিল। রাজবীর, যিনি একসময় অর্জুনকে যোগ্য হলে আমার মেয়েকে বিয়ে করো এমন কথা বলে অপমান করেছিলেন, এখন তার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। আর অনায়া, সে কেবল ডকুমেন্টারির নির্মাতা রইল না, সে অর্জুনের সবচেয়ে কাছের উপদেষ্টা, বন্ধু এবং মানসিক অবলম্বন হয়ে উঠেছিল। কর্মভূমির সততা এবং স্বচ্ছতা যেখানে লাখ লাখ মানুষের বিশ্বাস জয় করেছিল, অন্যদিকে কিছু শক্তিশালী গোষ্ঠীকে তা অস্বস্তিতে ফেলছিল। এটা এখন কেবল একটি সামাজিক পরীক্ষা রইল না, এটা একটা ধারণায় পরিণত হয়েছিল, এবং ধারণা যখন ছড়াতে শুরু করে তখন ব্যবস্থার ভিত নড়ে যায়। দিল্লির বাইরে কোথাও, দূর মধ্যপ্রদেশের একটি শিল্প শহরে, একটি স্থানীয় কারখানায় শ্রমিকদের ধর্মঘট চলছিল। যখন তারা কর্মভূমি সম্পর্কে জানতে পারল, তখন কিছু তরুণ শ্রমিক অর্জুনকে বার্তা পাঠালো, ভাইয়া, আপনি কি আমাদের শহরে আসতে পারেন? এখানে লোকেরা শোষণের শিকার হচ্ছে, আর আমাদের আপনাকে দরকার। এইটা প্রথমবার ছিল যখন কর্মভূমির ছায়া দিল্লির বাইরে ছড়িয়ে পড়ছিল। অর্জুন, অনায়া এবং রবি ঠিক করল যে তাদের সেখানে যাওয়া উচিত। যাত্রা শুরু হলো। ট্রেন থেকে নামতেই তারা শ্রমিকদের একটি ছোট দলকে পেল, যারা ইতস্তত করতে করতে অর্জুনের সাথে দেখা করল। তাদের পোশাক ময়লা ছিল, মুখগুলো ক্লান্ত, কিন্তু চোখে আশার এক স্ফুলিঙ্গ ছিল। ভাইয়া, আপনি যা দিল্লিতে করেছেন তা কি এখানেও হতে পারে? অর্জুন হাসল। যেখানে লোকেরা পরিবর্তন চায় সেখানে সব কিছু হতে পারে। তারা একটি পুরনো গুদামকে অস্থায়ী ওয়ার্কশপে বদলাতে শুরু করল। গ্রামের কিছু বেকার যুবক সাহায্য করল, কেউ বিদ্যুতের কাজ করল, কেউ দেয়াল রং করল। অনায়া পুরো প্রক্রিয়াটিকে ক্যামেরায় ধরে রাখল। এটা ছিল কর্মভূমি 2.0, নতুন জায়গা, নতুন মানুষ, কিন্তু সেই একই অনুভূতি। কিন্তু পরিবর্তন সবার ভালো লাগে না। স্থানীয় কারখানা মালিকদের এই কার্যকলাপটা খারাপ লাগতে শুরু করল। তাদের কম মজুরির ওপর ভিত্তি করে গড়ে ওঠা ব্যবস্থাকে এই স্বাবলম্বনের ঢেউ নাড়িয়ে দিচ্ছিল। এক রাতে যখন অর্জুন ওয়ার্কশপ থেকে ফিরছিল, তখন দুজন মুখোশধারী লোক তার ওপর হামলা করল। তারা ছুরি নিয়ে এসেছিল, তবে সৌভাগ্যবশত অর্জুন সতর্ক ছিল। সে বেশি আহত হল না, কিন্তু তার কাঁধে গভীর ক্ষত হল। অনায়া যখন তাকে হাসপাতালে দেখতে এলো, তখন তার চোখে জল ছিল। তুমি কেন করো এসব, নিজের জীবন বিপন্ন করেও? অর্জুন তার হাত ধরল। কারণ আমি যদি না করি তবে হয়তো অন্য কেউ আর সাহস করবে না। এইটা প্রথমবার ছিল যখন অনায়া অর্জুনকে এভাবে দেখল, দুর্বল, আহত, কিন্তু অটল। তার হৃদয় সেই রাতে কোনো দেয়ালের মতো ভেঙে গেল এবং নতুন কিছু তৈরি হলো, একটি অনুভূতি, যা হয়তো প্রেম ছিল বা তার চেয়েও কিছু গভীর।
এই ঘটনার পর মিডিয়াতে আবার তোলপাড় শুরু হলো। এবার প্রশ্ন এই ছিল না যে অর্জুন কি করছে, বরং এই ছিল যে একজন সমাজ সংস্কারক কি সুরক্ষিত থাকতে পারে। দিল্লিতে অস্থির হয়ে উঠলেন রাজবীর। তিনি অর্জুনকে ফোন করলেন, বাবা, যদি দরকার হয় তো আমি নিরাপত্তার ব্যবস্থা করতে পারি। অর্জুন ধন্যবাদ জানালো, কিন্তু মানা করে দিল, যদি আমি আমার নিজের মানুষদেরই ভয় পাই তবে আমি কার জন্য লড়ছি। রাজবীর কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, আগে আমার মনে হতো যে তুমি আমার মেয়ের যোগ্য নও, কিন্তু এখন মনে হচ্ছে যে হয়তো আমরা সবাই তোমার যোগ্য নই। এই কথোপকথন সম্পর্কের পুরনো সমীকরণগুলো বদলে দিচ্ছিল। অর্জুনের আঘাত সারতে লাগল, কিন্তু এই হামলা সেই শহরে এক নতুন অনুভূতি জাগিয়ে তুলেছিল। এখন লোকেরা শুধু অর্জুনের সমর্থক ছিল না, তারা তার ঢাল হতে চাইছিল। আমরা কাউকে আমাদের অর্জুন ভাইয়াকে আঘাত করতে দেব না, একজন যুবক সভায় বলল। এই আওয়াজ ছড়িয়ে পড়ল। এদিকে অনায়ার মনও বদলাচ্ছিল। সে এখন কেবল কর্মভূমির ডকুমেন্টারি নির্মাতা ছিল না, সে অর্জুনের প্রতিটি মোর্চায় পাশে দাঁড়িয়েছিল। সে পরিকল্পনা তৈরি করতে লাগল, নেটওয়ার্ক তৈরি করতে লাগল, এবং সবচেয়ে বড় কথা, সে অর্জুনের নীরবতাগুলোকে বুঝতে শিখেছিল। এক সন্ধ্যায় অর্জুন এবং অনায়া নদীর ধারে বসেছিল। সূর্যাস্তের সোনালি আলো জলের উপর ঝলমল করছিল। অনায়া জিজ্ঞেস করল, তুমি ক্লান্ত হও না? অনেকবার, অর্জুন বলল, কিন্তু যখন লোকেদের চোখে সেই দ্যুতি দেখি তখন ক্লান্তি দূর হয়ে যায়। অনায়া কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, যদি একদিন এইসব শেষ হয়ে যায় তবে কি করবে? অর্জুন হাসল, তবে একটা নতুন শুরু করব। এই জবাবেই অর্জুনের আত্মা ছিল, সেই মানুষ যে হার মানা জানতই না। পরের সপ্তাহে দিল্লি থেকে এক অপ্রত্যাশিত খবর এলো। সরকার অর্জুনকে পদ্মশ্রীর জন্য মনোনীত করেছিল। এই খবর সারা দেশে ছড়িয়ে পড়ল। লোকেরা অর্জুনকে অভিনন্দন জানালো, কিন্তু সে এসব দেখে অবাক হয়েছিল। আমি তো শুধু স্ক্রু আটি, সে বলল। রাজবীর সিং তাকে ফোন করলেন, বাবা, এটা তোমার মতো মানুষদের জন্যই হয়। এখন সময় এসেছে যে তুমি দেশের আওয়াজ হও। কিন্তু অর্জুনের মুখে দ্বিধা ছিল। সে চিন্তায় ডুবে গেল। তার এই যাত্রা কি এখন ক্ষমতার গলিতে প্রবেশ করছে? অনায়া বলল, এটা তোমার মঞ্চ নয় অর্জুন, এটা তোমার দায়িত্ব। অর্জুন বুঝল, তার লড়াই এখন কেবল ওয়ার্কশপ পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে না। কর্মভূমিকে কেবল শেখানোর নয়, বরং দিক নির্দেশনার কেন্দ্র হতে হতো। পদ্মশ্রী ঘোষণার পর অর্জুনের জীবনে এক নতুন অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল। যেখানে একদিকে মিডিয়া তাকে নতুন ভারতের মুখ বলে ডাকছিল, অন্যদিকে কিছু রাজনৈতিক দল এবং শিল্প লবি এই হঠাৎ উঠে আসা নাম নিয়ে অস্বস্তি বোধ করছিল। দিল্লি ফিরে আসার সময় অর্জুনের মুখে গাম্ভীর্য ছিল। ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে সে চিন্তায় ডুবেছিল। অনায়া, যে এখন প্রতিটি মোড়ে তার সঙ্গী হয়ে উঠেছিল, তার নীরবতা পড়ার চেষ্টা করছিল। কি ভাবছ? অনায়া ধীরে করে জিজ্ঞেস করল। আমরা কি সঠিক পথে যাচ্ছি, নাকি এই লড়াইটা এখন অন্য কিছুতে পরিণত হচ্ছে? অর্জুন বলল।